দর্শক আপনাকে আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাকিজ শানশাইন সঙ্গে আছে মাহফুজ মিশু। সংসদ অধিবেশন সাময়িকভাবে মুলতবি হয়েছে, কিন্তু দুদিনের সংসদ নানা উত্তাপ ছড়িয়েছে। বিশেষ করে সংবিধান সংস্কার পরিষদের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় সেটির ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন এখন। জামাত, সংসদের যারা প্রধান বিরোধী দল, তারা হুমকি দিয়েছে এই ইস্যুতে তারা সংসদে যেহেতু সমাধান হয়নি, রাজপথে গিয়ে মোকাবেলা করবে। বিপরীতে জামাত ইসলামকে এই সংসদে আসার জন্য বিএনপির প্রতি কৃতজ্ঞতা এবং স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানানোর কথা বলছেন বিএনপির সংসদ সদস্যরা। রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করেছে যে জামাত, সে জামাত সংসদে আবার 55 ঘন্টা সময় চেয়েছে রাষ্ট্রপতির ভাষণের পর আলোচনার জন্য। সেটি নিয়ে বিএনপি দলীয় সংসদ সদস্যরা নানা সমালোচনা করছেন। সেসব নিয়ে কথা বলবো আমরা। এসব কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি দলীয় সাবেক এমপি জনাব নীলুফার চৌধুরী মনি আপা, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আছেন সাবেক ছাত্রনেতা শরীফুজ্জামান শরীফ, যিনি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি। শরীফ ভাই, আপনাকে স্বাগত। এবং আছেন ডক্টর শিব্বির আহমদ, তিনি উন্নয়ন অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক। ডক্টর আহমদ, আপনাকেও স্বাগত। নীলুফার চৌধুরী মনি, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। সংবিধান সংস্কার পরিষদের যে বিধানটি ছিল, রাষ্ট্রপতির আদেশ, সে আদেশে বলা ছিল যে ফলাফল গেজেট প্রকাশের 30 দিনের ভিতরে এটার অধিবেশন আহ্বান করতে হবে, অর্থাৎ সংসদ অধিবেশনের সঙ্গে সঙ্গে। ফলে সংসদ যেহেতু আজকে মুলতবি হলো 29 তারিখ পর্যন্ত, ফলে সেই সুযোগটি আর থাকছে না। ফলে এখন এই সংবিধান সংস্কার পরিষদের আসলে ভবিষ্যৎ কি? বিএনপির ব্যাখ্যা খুবই পরিষ্কার যে এটা আগে সংবিধান সংস্কার করতে হবে, তারপরে সংসদ সার্বভৌম, তারপরে এটি নিয়ে আলোচনা হতে পারে। আর জামাতের এমপিরা বা জামাতের বুদ্ধিজীবীরাও যেটি বলছেন, যেহেতু দুটো নির্বাচন আলাদা হয়েছে, ফলে দুটো নির্বাচনেই তো জনগণ ভোট দিয়েছে। ফলে বিএনপিকে আসলে গণভোটটাকে পুরোপুরি ইগনোর করলো, অথবা তখন কেবল কৌশলগত কারণে গণভোটে হ্যাঁয়ের পক্ষে কথা বলে গণভোটটায় অংশ নিয়েছিল, না হলে ভোটটা হতো না। বিষয়টা এরকম। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, এমনটাই তো হওয়ার কথা ছিল, কথা এরকম ছিল না। আপনি যদি চুলচেরা বিশ্লেষণ করেন, বিএনপি প্রথমে গণভোটের বিপক্ষে কথা বলেছে, বিএনপি সংবিধানকে টেনে এনেছে, বিএনপি বলেছে এটা সংবিধানে নাই, বিএনপি বলেছে এই গণভোট করতে গেলে আরেকটা গণভোট লাগবে, যে গণভোটটা এই গণভোটটাকে স্বীকৃতি দিবে, কারণ যেহেতু সংবিধানে নাই। বিএনপির কোনো কথাই তখন শোনা হয় নাই। তখন সরকারের সংস্কার পরিষদ এবং সংস্কার পরিষদকে সরকার যাদের দিয়ে নাড়াচাড়া দিতেন, সেই আজকের যারা বিরোধী দল, এই দুটো দল। এবং তারা কি করলো, বিএনপিকে তারা, যেহেতু সামনে নির্বাচন ছিল, বিএনপি অনেক কিছু মুখ বুজে সহ্য করেছে, কিন্তু প্রতিবাদ করেছে, বলেছে, ঠান্ডা মাথায় বলেছে, তারা শুনে নাই। কিন্তু বিএনপি ওই কথাই চিন্তা করেছে যে নেক্সট যারা ক্ষমতায় আসবে তারাই তখন দেখবে, এখন কোনো মতে সংবিধানের দোহাই দিয়ে আমরা যেটুকু করতে হয়, যেটুকু করলে কোনো সমাজের কোনো সংবিধানের সমস্যা না হয়, সেইটুকুই বিএনপি করেছে। সংবিধানের সমস্যা করে বিএনপি কিন্তু বলার পরে যখন তারা জবরদস্তি শুরু করলো, তখন বিএনপি নির্বাচন, আচ্ছা ঠিক আছে নির্বাচন দেখ, কিন্তু একদিনে দিতে হবে, এত পয়সা টয়সা খরচ করা, দেশের পয়সা এই সময়ে খরচ করা। আপনাদের এখানে আমি অনেকবার এসে বলেছি এই কথাগুলো, আজকে যেটা সালাউদ্দিন ভাই বললেন, তো এই কথাগুলোই আমরা বলেছি। তো সেইখানে তারা ওটা নিয়েও বাগার দিয়েছিল যে 2 দিনে দুইটা নির্বাচন হতে হবে। তারপরে তারা মেনে নিতে বাধ্য হয়েছে। বিএনপি এখান থেকে একদম সরে নেই, কারণ দেশের অবস্থা অর্থনৈতিকভাবে কত দুর্বল এটা বিএনপি খুব ভালোভাবে জানে। অনেক দিন রাষ্ট্র পরিচালনা করেছে, কত টাকা ভল্টে আছে এটা বিএনপি জানে। তো সেই জায়গায় বিএনপি যখন এই কাজটা করলো, তখনই কিন্তু কথা তো এরকমই ছিল। আপনি দেখেন যে বিএনপিকে যখন সিগনেচার করতে বাধ্য করা হলো, বলা হলো, বিএনপি একটা পর্যায়ে সিগনেচার করলেন জুলাই জাতীয় সনদে, এবং যারা এই জাতীয় সনদের ব্রোনচাইল্ড ছিল যাদের, তারা কিন্তু সিগনেচার করলেন না। কি অবাক কাণ্ড! বিএনপি সিগনেচার করলো। তারপরে এটা যখন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান যখন ঘোষণা দিলেন কয়েকদিন পর, তখন দেখা গেল বিএনপি যে কাগজে সিগনেচার করেছিল সেই কাগজটা এটা না। বিএনপির ওই কাগজে নোট অফ ডিসেন্ট ছিল, এটা নোট অফ ডিসেন্ট নেই। আজকে কিন্তু এই কথাগুলো চুলচেরা সালাউদ্দিন ভাই বলেছেন। তো এই যে নোট অফ ডিসেন্ট ছাড়া তারা, ওটাও কিন্তু সাথে সাথে বিএনপি প্রতিবাদ করেছে, প্রটেস্ট করেছে, তারা শুনে নেয়, ওটাই রেখেছে। গণভোটে যাওয়াটা বা মেনে নেওয়াটা বিএনপির একটা তাৎক্ষণিক রাজনৈতিক কৌশল ছিল না, প্রথমে তো মানেই নাই, তারপরে বাধ্য করেছে। বিএনপি জানে এটা আইনে টিকবে না, বিএনপি এই কথা বলেছে। কোনো কিছু বিএনপি যে ভেতরে রেখে কাজ করেছে তা না, বিএনপি প্রত্যেকটা কথাই বলেছে এটা সংবিধানে টিকবে না, এটা নেক্সট ইলেকশনের পরে এটা টিকবে না, এই ইলেকশনের দোহাই দিয়ে কোনো লাভ হবে না। তারা বিএনপির কোনো কথাই পাত্তা দেয় নাই গেল। এবং বিএনপি যে কথাটা বলেছে যে 4টা যে আপনার প্রশ্ন ছিল,
সেই 4টা প্রশ্নের একটা উত্তর হতে পারে না। এটা অনেকবার করে আমরা বলছি, কোনো মানুষের দ্বারাই সম্ভব না 4টা প্রশ্নের এক উত্তর কিন্তু দেওয়া। আপা সেই গণভোট তো জিতেছে। গণভোট জিতেছে, যে গণভোটের হ্যাঁ ভোট তো আমি জিতেছে। বলি যে গণভোটের আপনার আইনি ভিত্তি নাই, সেটা জিতলেই কি আর না জিতলেই কি পরিষ্কার। আপনি বলেন। জি। এখন আপনার সংসদে এটা উঠবে, উঠার পরে যেটা যেটা সংসদে জয়যুক্ত হয়েছে হবে সেটা রাখবে, যেটা হবে না সেটা রাখা যাবে না। আমি শরীফুজ্জামান শরীফ আপনার কাছে আসবো, তার আগে একটু ডক্টর শিবির, আপনি যেহেতু জামাতের রাজনীতিও পর্যবেক্ষণ করেন এবং সংসদও নিশ্চয়ই পর্যবেক্ষণ করছেন, যে গণভোটের আইনি ভিত্তি নাই, আমি নীলুফার চৌধুরীমণিকে কোট করছি, সেই গণভোট দিয়ে আসলে কি হবে এবং এর ফলে এই যে সংবিধান সংস্কার পরিষদের যে শপথ জামাত এবং এনসিপির সংসদ সদস্যরা নিলেন, বিএনপির 212 জন নিলেন না, সেই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা আজকেই শেষ হয়ে গেল, বা এই আলোচনার অকাল মৃত্যু ঘটলো কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচকদেরকেও ধন্যবাদ। জিনিসটা আসলে একটু সারপ্রাইজিং, মনিয়াপা বলছেন যে গণভোটের আইনি ভিত্তিই নাই, সেটা জিতলে জনগণের ভোটে জিতলেই কি আর না জিতলেই কি। সালুদ্দিন সাহেবও বলতেছিলেন যে গণভোট সংবিধানে নাই এবং জনগণ না বুঝে ভোট দিয়েছে, এ ধরনের কথা বিএনপি নেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে। 4টা প্রশ্ন ছিল, জনগণ কি এগুলো বুঝেছে কিনা। দেখেন, ক্ষমতায় এসে এখন হচ্ছে আমরা কিছুটা অহংকারী হয়ে যাচ্ছি, যে মনে হচ্ছে জানি আমরাই সব কিছু বুঝি, জনগণ আসলে কিছু বুঝে না। জনগণের যে প্রত্যক্ষ রায়, সেই রায়ের বুঝি খুব একটা কোনো ভ্যালু নাই। অথচ আপনি যদি জাস্ট 1.5 বছর আগে একটু যদি আমরা চিন্তা করি যে আমাদের সিচুয়েশনটা কোথায় ছিল, আমাদের কেউ আমরা লন্ডনে নির্বাসনে ছিলাম, কেউ শিলংয়ে ছিলাম, দেশে আসতে পারিনি জুলুমের কারণে, ফেসিবাদী সময়ের জুলুমের কারণে। দেশে যারা ছিলাম কেউ পালিয়ে ছিলাম, কেউ জেলে ছিলাম। এরকম একটা সিচুয়েশন থেকে বেগম খালেদা আওয়ামী লীগের ভিতরে ঢুকেও ছিল। হ্যাঁ, আওয়ামী লীগের ভিতরে ঢুকেও ছিল। কেউ কেউ ব্যবসা বাণিজ্য করেছে, ঋণ খেলাপিও হয়েছে, ঋণও নিয়েছে। তো এই যে সিচুয়েশনে যেন খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছিলেন না, গৃহবন্দী হয়েছিলেন, সেরকম সিচুয়েশনে এই জনগণেই কিন্তু, এই ছাত্র জনতা, দেশের মানুষই কিন্তু নিজেদের রক্ত দিয়ে, জীবন দিয়ে, 2000-এর বেশি মানুষ জীবন দিয়ে, 30,000-এর বেশি মানুষ আহত, পঙ্গুত্ব বরণ করে, নিজেদের রক্ত দিয়ে কিন্তু আজকে আমাদেরকে এখানে রাজনীতি করার সুযোগ দিয়েছে। আজকে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসা নেওয়ার জন্য বাইরে যাওয়ার সুযোগ করে দিয়েছে, তারেক রহমানকে দেশে আসার সুযোগ করে দিয়েছেন। আজকের যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন জনগণ বুঝে না, সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে কিন্তু দেশে আসার সেই সুযোগ করে দিয়েছেন এই জনগণই রক্ত দিয়ে। তারপরে আপনারা আজকে যে সংসদে বসেছেন, সেই সংসদ কিন্তু এই জনগণের রক্তের উপর ভিত্তি করেই এই সংসদে আমরা আসতে পারছি। কিন্তু এখন হলো ক্ষমতায় আসার পরে ওই যে কাদ দ্বারা সিন্নি খাইলাম মোল্লা চিনলা না, ওরকম ব্যাপার হয়ে গেল যে সিন্নি খাইলাম কাদ দ্বারা, এই জনগণের রক্তের উপর ভিত্তি করে এই সংসদে আসলাম, এই সংসদে কথা বলার সুযোগ পেলাম, নির্বাচন করতে পেলাম। এখন নির্বাচন করে এসে বলছি জনগণ বুঝে না, জনগণ না বুঝে ভোট দিয়ে দিয়েছে। জনগণের 70% মানুষ এই গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে। এখন যদি আপা যদি বলেন যে এই গণভোটটা 212টা আসনও তো জনগণ একটা দলকে দিয়েছে, ফলে তাদেরকে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার নাই। অবশ্যই 212টা আসন জনগণ দুটো রায় দিয়েছে, 2/3 মেজরিটি দিয়েছে বিএনপিকে এবং 70% ভোট দিয়ে তারা গণভোটে হ্যাঁ জয়যুক্ত করেছে। সো গণভোটে যে সংস্কারগুলোর কথা বলেছে, তারা একই সাথে বিএনপিকেও ভোট দিয়েছে, একই সাথে তারা গণভোটেও হ্যাঁ ভোট দিয়েছে, সংস্কারের পক্ষে তারা রায় দিয়েছে। তার মানে বিএনপিকে ভোট দিয়েছে এরকম একটা অংশও তারা বলেছে আমরা এই সংস্কারগুলো চাই। এই সংস্কারগুলো জনগণের, এটা প্রত্যক্ষ রায়। দেখেন, জনগণ যদি নির্বাচিত এমপিরা এসে ডিসিশন নেয়, সেটা পরোক্ষভাবে জনগণের প্রতিনিধিত্ব হলো। এখানে জনগণ প্রত্যক্ষ রায় দিয়েছে, তারপর আমরা বলতেছি না জনগণের এই রায় আমরা, এটা আইনি ভিত্তি নাই। সংবিধান সংস্কার পরিষদের না, এখানে ওয়ে আউট বের করতে হবে। আপনি যদি জনগণের রায়কে ইগনোর করেন, অবজ্ঞা করেন, এখন এসে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, তাহলে তো আপনার শপথই নেয়নি 212 জন, তাহলে এবং রাষ্ট্রপতি সেটার অধিবেশন আহ্বান করেননি। সেটাই আমি বলছি, এটাতে বিএনপিকে ওয়ে আউট বের করতে হবে যে এখন সলিউশন কি। এটা বিএনপি প্রথমেই এই সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে একটা অন্যায় করেছে জাতির সাথে। এখন যেটা বলতেছেন যে আমরা গণভোটটা আসলে চাই নাই, কোনো মতে সে সময় মেনে নিয়েছি, তাহলে তো তারেক রহমান সাহেবও শেষ দিকে এসে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য মানুষের কাছে কাছে বলেছেন এবং বলেছেন আমরা সংস্কারের পক্ষে, গণভোটে হ্যাঁ জয়যুক্ত করে নিয়ে আসেন। তাহলে আপনারা কি মনের ভিতরে ছিল আমরা গণভোট চাই না, গণভোটে না জিতুক, আর মুখে মুখে বলছেন হ্যাঁ জিতুক? তাহলে কি আপনারা জনগণের সাথে একটা প্রতারণা করলেন, যে জনগণের সাথে একটা ধোঁকাবাজি করলাম, যে বোকা বানিয়ে কোনো মতে ক্ষমতায় চলে আসলাম? কিন্তু সংস্কারের পক্ষে বলে কি ডেপুটি স্পিকার
জামাতের কাছ থেকে চাইলো বিএনপি, কিন্তু জামাত ডেপুটি স্পিকার তো একটা অংশ, ডেপুটি স্পিকার একটা পার্ট, কিন্তু সাড়া দেয়নি। না, ডেপুটি স্পিকার একটা পার্ট। দেখেন, জুলাই সনদ যদি সংবিধানে অন্তর্ভুক্ত হয়, তারপরে হচ্ছে এই ডেপুটি স্পিকারের ওই ইয়েটা আসবে, ক্লজটা আসবে। এর আগে তো বর্তমান সংবিধানের অধীনে তো আমার ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নিতে হবে এরকম কোনো ক্লজ নাই। সো এটা হচ্ছে জুলাই সনদের সাথে সম্পর্কিত। ডেফিনেটলি জামাতও, ইভেন জামাত ক্ষমতা আসলে বিএনপি থেকেও ডেপুটি স্পিকার হতো, কিন্তু সেটা কথা না, সেটা কারো দয়া না, সেটা হচ্ছে যে জুলাই সনদ যখন অন্তর্ভুক্ত হবে তখন সেটা হবে। তো এখন আপনি যদি বলেন যে না আমি এই গণভোট মানি না, তাহলে তো আপনি তখন তাহলে এই সালাউদ্দিন আহমেদ সাহেবের বক্তৃতায় আপনি দেখবেন শেষে উনি বলেছেন আমরা জনগণের কাছে যাই, জনগণ কি রায় দেয়, জনগণের কাছে নিয়ে যায়, জনগণের ম্যান্ডেট নেই। তো আপনি একবার গণভোটের পক্ষে বলছেন, সংস্কারের পক্ষে বলছেন, তখন আপনার মনে হয়েছে যে জনগণের ভোট পেতে হলে আমাকে সংস্কারের পক্ষে বলতে হবে। জনগণ তো রক্ত দিয়ে ফেসিবাদী এই 15 বছর 17 বছর জুলুম নির্যাতন সহ্য করে জনগণের কিন্তু এই আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে, এবং সেটা বিএনপি বুঝতেও পেরেছে। সেটা বুঝতে পেরেই কিন্তু বিএনপি নিজেরাও এই সংস্কারের পক্ষেই ছিল। এখন ক্ষমতায় এসে যদি বলেন যে না জনগণ বুঝে না, আমরাই সব বুঝি, তাহলে তো জনগণের সাথে তার মানে প্রতারণা কি হবে। এই সংবিধান সংস্কার পরিষদের আলোচনা সংসদে হয়তো সমাপ্ত হলো, এটি নিয়ে কি বিরোধী দল রাজপথে যাবে সেরকম একটা ইঙ্গিত ডাক্তার শফিক আজকে গণমাধ্যমকে দিয়েছেন সংসদ থেকে বেরিয়ে? তাহলে কি আবারও কি রাজপথ উত্তপ্ত হবে? অথবা ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সাথে আলোচক এবং যারা শুনছেন। রাজনীতির ভিত্তি হয়ে উঠেছে জুলাই, অথচ সেই জুলাইকে আমরা নানাভাবে রক্তাক্ত করেছি। জুলাইয়ের সাথে আমরা প্রতারণা করেছি, জুলাইকে আমরা ব্যবহার করেছি কেবলমাত্র ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতাকে ধরে রাখার জন্য। জুলাইয়ের প্রথম বিশ্বাসঘাতকতা করেছি আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যখন সরকার গঠন করেছি। জুলাইকে যখন গতি পাল্টে যাচ্ছিল এবং স্তিমিত হয়ে পড়েছিল, তখন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে আবার নবজীবন দেয়, কিন্তু সরকার গঠনের সময় আমরা তাদের কথা মনে রাখিনি। জুলাই অভ্যুত্থানে প্রায় 3 শতাধিক একেবারে শ্রমজীবী মানুষ মৃত্যুবরণ করেছে। আমরা এখন বলছি মানুষের কথা ভুলে গেছি। মানুষের কথা তো ভুলে গেছি। যদি না গিয়ে থাকতাম তাহলে আপনার সমস্ত আলোচনার মধ্যে এই যে সনদ এবং এই ইস্যু, বাংলাদেশের একমাত্র ইস্যু কি, মানুষের একমাত্র সমস্যা কি, এই সনদ বাস্তবায়িত হওয়া না হওয়া, এর বাইরে আর কোনো ইস্যু নেই। গরিব মানুষের কোনো ইস্যু নেই। গ্রামের গরিব মানুষ, শহরের গরিব মানুষ, তাদের ভাবনাগুলো কি পার্লামেন্টে আছে? আপনি সংবিধান পরিবর্তন করবেন, আপনার ভোটার ছিল প্রায় 12,77,00,000, তার মধ্যে হ্যার পক্ষে ভোট দিয়েছে 4,80,00,000, নায়ের পক্ষে ভোট দিয়েছে 2,25,00,000। একটা বিরাট অংশের মানুষ ভোট কেন্দ্রে আসেনি, কোনো প্রতীকেও ভোট দেয়নি, আবার হ্যাঁ নার পক্ষেও ভোট দেয়নি। আপনি রাষ্ট্রের সমস্ত কিছু পরিবর্তন করে ফেলছেন এই বিপুল সংখ্যক মানুষকে বাইরে রেখে। এটা কোনোভাবেই সাস্টেনেবল হবে না। আজ হোক কাল হোক এটা চ্যালেঞ্জ হবে। আপনি সংবিধানের কথা বলছেন, যে বিষয়টা আপনার এখানে নেই আপনি সেটিকে গায়ের জোরে এখানে ইন্ট্রোডিউস করিয়েছেন, এক ধরনের প্রতারণা করেছেন। রাজনৈতিক দলগুলো যেটি বলেছে, আলী রিয়াজ গণ অভ্যুত্থানের চেতনাকে প্রশ্নের মুখে ফেলে দেওয়ার জন্য সব থেকে বড় ভূমিকা রেখেছে সে। আজকে হয়তো কেউ নানা কারণে হয়তো বলছে না, কিন্তু একসময় না একসময় প্রত্যেকের কাছে মানুষ জানতে চাইবে যে বিষয়টা সংবিধানে ছিল না তুমি সেটি কিভাবে এখানে নিয়ে। উনি তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে 8 মাস আলোচনা করেছেন। রাজনৈতিক দলগুলো যে সমস্ত জায়গায় প্রশ্ন তুলেছে, যে সমস্ত জায়গায় প্রশ্ন তো তুলেছে, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছিল। বিএনপির আপনি অজস্র সমালোচনা করতে পারেন, আমিও করতে পারি, তাদের কর্মীদের এক শ্রেণীর খাসলত টাসলত ইত্যাদি, কিন্তু জুলাইয়ের অনেক আগেই কিন্তু তারা 31 দফা ইস্যুটা তারা সামনে নিয়ে এসেছে যখন জুলাই আসেনি এদেশে। বামপন্থী দলগুলো তারা নির্বাচনী সংস্কার সহ অনেকগুলো ইস্যুতে কথা বলেছে। সুতরাং আমরা এখন এসে বলছি তুমি সংস্কার মানো না কেন, আমি যেটা চাইছি সেটা তুমি দিচ্ছ না। বিএনপি জুলাইয়ের বেনিফিশিয়ারি, রাইট, কিন্তু আজকে যাদের গলার সামনে ফাঁসির রশি ঝুলছিল তারা পার্লামেন্টে এসেছে, তারা এসে কথা বলছে, তারা বেনিফিশিয়ারি না, তারা সুবিধাভোগী না। যে সমস্ত শিক্ষার্থী আমাদের ছোট ভাই, আবার আমরা তাদের অবশ্যই তাদের রাজনীতিতে আরও ভালো করুক এটি চাই। কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্যান্টিনে বাকি খেয়ে পয়সা দিতে পারতো না, তারা এখন বিত্ত বৈভবের মালিক। কিন্তু ওই যে জুলাইয়ে যারা রক্ত দিয়েছিল, জুলাইয়ে যারা জীবন দিয়েছিল, তাদেরকে কি আমরা স্মরণ করেছি?
জুলাইয়ের এক শহীদের কন্যা নির্যাতিত হয়ে বিচার না পেয়ে আত্মহত্যা করেছে, আপনি জিজ্ঞেস করে দেখেন তো এই নেতারা একবারও তার কথা মনে করেছে কিনা? না। কেন? এই লাশটি এখন আর বিক্রি করা যাচ্ছে না, এটা এখন আর বিক্রয়যোগ্য না, বাজারে তুললে দাম হবে না। সেই কারণে এই ইস্যুগুলো আপনি বিরাট সংখ্যক মানুষকে বাইরে রেখে যা যা করছেন এটি কোনোভাবেই টেকসই হবে না। এক সময় না এক সময় এটা চ্যালেঞ্জের মুখে পড়বে। আন্দোলনের বিষয়টা আমরা চেয়েছি পার্লামেন্ট হয়ে উঠুক, সব কিছুর কেন্দ্রবিন্দু, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে রাস্তার থেকে বিক্ষোভ করে আপনি সংসদকে যদি নিয়ন্ত্রণ করতে চান, সেটি কি রাজনৈতিকভাবে স্বস্তিদায়ক হবে? নিশ্চয়ই না। এক। দ্বিতীয়ত, আপনি যেটা জিজ্ঞেস করেছেন এটি কতদিন কন্টিনিউ করবে আমার সন্দেহ আছে। নির্বাচনের আগে পিআর সিস্টেম, জাতীয় পার্টি নিষিদ্ধ, মনে আছে? সেটি কি কন্টিনিউ করেছে? না। রিজওয়ানা হাসান এবং ডক্টর খলিলুর রহমান ইস্যুতে 3 দিন আগে দেখলাম, সেটা কি কন্টিনিউ করেছে? না। আপনি ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি এই কথা বলে তাকে লাল কার্ড দেখিয়ে আপনি চলে গেলেন, তারপরে এসে যদি আপনি বলেন যে তার ভাষণের উপরে 50 ঘন্টা আলোচনা করতে হবে এবং এই সময় রাষ্ট্রের 86 কোটি টাকা খরচ হবে, তার অর্থ হচ্ছে আপনি আপনার পজিশন দুপুর, সকাল, রাত শিফট করছেন। সুতরাং এই যে আন্দোলনের কথা বলছেন তার প্রতি আমি অতটা আস্থা পাই না। জি, আমি আবার একটু ডক্টর শিবির আপনার কাছে ওই জায়গাটা আসতে চাই। রাষ্ট্রপতির ভাষণ যখন দিলেন, এই রাষ্ট্রপতির কাছেই ডাক্তার শফিক থেকে শুরু করে সবাই শপথ নিয়েছেন। এই রাষ্ট্রপতির কাছে এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম, তিনি যখন উপদেষ্টা হয়েছেন তখন শপথ নিয়েছেন। ফলে রাষ্ট্রপতি ছাড়া বিদ্যমান সংবিধানের আওতায় নির্বাচন করে সেই রাষ্ট্রপতির ভাষণের সময় লাল কার্ড দেখানো, সংসদ থেকে বেরিয়ে যাওয়া, আবার রাষ্ট্রপতির ভাষণের উপরে আলোচনা করার জন্য সময় প্রার্থনা করা, যেটির একটা গাণিতিক হিসাবও দেওয়ার চেষ্টা করলেন শরীফুজ্জামান শরীফ, সেইটাকে কিভাবে দেখেন? মানে আমাদের বিরোধী দলগুলোকে আসলে একই ইস্যুতে এক সুবিধা মতো অবস্থান নিচ্ছে না। দেখেন, রাষ্ট্রপতির ইস্যু থেকেই রাষ্ট্রপতির ভাষণের উপরে যে আলোচনা, সংসদের অধিবেশনটার নামই রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা। হ্যাঁ, এইখানে রাষ্ট্রপতি হচ্ছেন ব্যক্তি, এই ভাষণ কিন্তু রাষ্ট্রপতি দেয় না। এই ভাষণটা রাষ্ট্রপতি পাঠ করেন, কিন্তু ভাষণটা তৈরি করে দেয় মন্ত্রিপরিষদ সচিব বা মন্ত্রিপরিষদ বিভাগ। এটা এই বক্তৃতাটা কিন্তু রাষ্ট্রপতির বক্তৃতা না। এই বক্তৃতাটা হচ্ছে রাষ্ট্রের বক্তৃতা, সরকারের বক্তৃতা। এটার উপরে আলোচনা হবে, এটার উপরে সংসদের অধিবেশন। এখন জামায়াত বা এনসিপি বা বিরোধী দলের আপত্তি হচ্ছে রাষ্ট্রপতি ব্যক্তিকে নিয়ে। এটা তো রাষ্ট্রপতি উনি না থেকে অন্য কেউ থাকলেও সেম জিনিসই পাঠ করতেন এবং এটার উপরে পর্যালোচনা হতো। সুতরাং এটার উপরে পর্যালোচনা হওয়ার ব্যাপারে প্রশ্ন যারা তুলছেন তারা হয়তো ব্যাপারটাই বুঝেন নাই। রাষ্ট্রপতি ব্যক্তিকে নিয়ে এখানে আপত্তি। দেখেন, এই রাষ্ট্রপতি ফেসিবাদের আমলের রাষ্ট্রপতি, এবং যেই রাষ্ট্রপতি একসময় জয় বাংলা স্লোগান দিচ্ছেন, একসময় বলতেছেন বিএনপি না, এই রাষ্ট্রপতি সংসদেই বিএনপিকে বলেছেন দুর্নীতিবাজ, বলেছেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছেন, তারেক রহমানের নামে, বেগম খালেদা জিয়ার নামে উল্টাপাল্টা কথাবার্তা বলেছেন, অনেক কথা বলেছেন, দুর্নীতিবাজ বলেছেন, রাষ্ট্রকে ধ্বংস করছে এটা বলেছেন, সন্ত্রাস করেছে, জ্বালাও পোড়াও করেছে এগুলো বলেছেন। সেই রাষ্ট্রপতি এখন আবার মনে করেন বাংলাদেশ জিন্দাবাদ বলতেছেন হাসিনা ফেসিস্ট, বিএনপির আমলে দুর্নীতি ছিল না। এই যে রাষ্ট্রের একটা প্রধান ব্যক্তিকে দিয়ে আমরা এরকম প্রতারণামূলক বক্তৃতা দিতেছি যেটা সে বিলিভ করে না, রাষ্ট্রের উনি তো প্রধান ব্যক্তি, তাহলে এই প্রধান ব্যক্তিকে পুতুলের মতো রেখে আমরা তাকে অপমান করতেছি, এটা রাষ্ট্রকে অপমান করতেছি। এটা তো এম্বারেসিং একটা সিচুয়েশন। যে লোকটা কালকে বলছে বিএনপি দুর্নীতিবাজ, আজকে বলতেছে আওয়ামী লীগ দুর্নীতিবাজ, একই ব্যক্তি, একই রাষ্ট্রের প্রধান এবং একই সংসদে। সেটা তো জাতীয় সংসদকে দেওয়ার আগেও সত্য ছিল, রাইট না? এই সংসদকে তো আমরা কলুষিত করতেছি এই লোককে এখানে এই পদের মধ্যে বসে রাখে। এই রাষ্ট্রপতিকে কিন্তু বিরোধী দলগুলো এই অন্তর্বর্তী সরকারের সময়েও এই দলগুলো যারা এখন চাচ্ছে তারা সে সময় চেষ্টা করেছে তাকে পদত্যাগ করানোর জন্য, কিন্তু অপসারণ করতে পারেন। আপনি রাষ্ট্রপতি সাম্প্রতিক যে কালে কণ্ঠে যে উনি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে দেখেছেন যে কেন পারে নাই। সেই সময় বিএনপি তারেক রহমানের সহযোগিতায়, তিনি বলছেন ওনাদের সহযোগিতায় আমি টিকেছিলাম, এবং বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকার আমাকে বিভিন্ন জায়গায় বাণী প্রচার করতে দেয় নাই, বিএনপি বলেছে ক্ষমতায় আসলে আমাকে বাণী প্রচার করতে দিবে। তো সেই বাণী এটা এতটা এম্বারেসিং একটা দেশের জন্য, যে দেশের প্রধান তার ন্যূনতম মেরুদণ্ড নাই, ন্যূনতম
আত্মমর্যাদা বোধ মানে নাই, এই দেশের যে লোকটাকে দিয়ে যা মানে কিছু যা 90 বলাচ্ছে, পরবর্তী রাষ্ট্রপতি কারো মেরুদণ্ড ছিল না, ডক্টর মেরুদণ্ড শিবলি? না থাকুক, অ্যাটলিস্ট মিনিমাম লজ্জা তো থাকে যে আমি কালকে জয় বাংলা বলতেছি, আজকে বাংলাদেশ জিন্দাবাদ বলতেছি, কালকে বলতেছি শেখ হাসিনা আমার মানে ইয়ে তুললো, আমি তার পায়ে ধরে সালাম করতেছি, আজকে এসে বলতেছি সে ফেসিস্ট। পরিষ্কার আপনার এই বক্তব্য। জিনিসটা দেশের জন্য অবমাননা, বিএনপির জন্য এটা এম্বারেসিং। যেই লোকটা খালেদা জিয়াকে নিয়ে খারাপ একদম কথা পরিষ্কার। বলছে, তারেক রহমানকে নিয়ে, আমার বিএনপিকে হাতে নিয়ে, সময় নাই, আমি যে একটু মনিয়াপা, রাষ্ট্রপতির বক্তব্য বিএনপির জন্য খুবই অস্বস্তিকর বা এমব্রেসিং, যেটা ডক্টর শিববির বলছেন। প্রশ্ন হচ্ছে, এই রাষ্ট্রপতিকে আপনারা এত গুরুত্ব দিচ্ছেন কেন? আমরা তো গুরুত্ব দিচ্ছি না। একটা রাষ্ট্রপতি এটা সাংবিধানিক জায়গা। রাষ্ট্রপতি কোনো মানুষ না, ব্যক্তি না, এটা একটা প্রতিষ্ঠান। এবং যখন আপনি বা আমি বা এখানে শরীফ বা উনি সবাই জানি যে রাষ্ট্রপতি নিজে ভাষণ দিতে পারেন না। রাষ্ট্রপতিকে যখন যে সরকার যেভাবে ভাষণটা লিখে দেন, মন্ত্রী পরিষদ থেকে সেটাই দেন। তো একটা রাষ্ট্রপতি যদি 3টা সরকারের সময় থাকেন, তার আইনত তার 5 বছর থাকার কথা, সে যদি এর মধ্যে 3টা সরকার পেয়ে যান, তার তো কিছু করার নাই। আমি কিন্তু তাকে খুব পছন্দ করি তা না, কিন্তু যেটা সত্যি, আমি সিস্টেমের কথা বলছি। আমি আপনি যখন জানি যে রাষ্ট্রপতির নিজের একটা শব্দ উচ্চারণ করার ওইখানে নাই, সক্ষমতা নাই, সেই জায়গায় আপনি সে কি বলল, কখন কাকে জিন্দাবাদ বলল, আর কখন সে জয় বাংলা বলল, কিংবা কখন ইন্টারিম গভর্নমেন্ট জিন্দাবাদ বলল, এটা কিন্তু ম্যাটার করে না। এটা ম্যাটার করে না জানার পরে, এটা ম্যাটার করে স্কুলের কোনো বাচ্চার না জেনে যে একই মানুষ 2 রকম কথা কেন বলছে। এটা প্রতিষ্ঠান কথা বলছে, প্রতিষ্ঠানের মতো করে কথা বলছে, সরকার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আদা খাই না আদার ঝুল খাই, আমি রাষ্ট্রপতি যা বলছে সেটার উপর আমি চুলচেরা বিশ্লেষণ করব। তাকে হয় থ্যাঙ্কস দিব, না হয় তার সমালোচনা করব। আমি তো সেই প্রতিষ্ঠানটাকে ব্যক্তি বানায় তাকে আমি যা খুশি তাই করলাম। যা খুশি তাই করার সময় শুধু তাই করলাম না, আমি রাষ্ট্রীয় বিরোধী অপরাধ করলাম, যেটা আমি সোনার বাংলা গানে জাতীয় সঙ্গীতে আমি দাঁড়ালাম না পর্যন্ত, বুঝছেন আপনি, আমি দাঁড়ালাম না পর্যন্ত সেখানে রাষ্ট্রদ্রোহিতার আপনার অপরাধ হয়। সেইখানে আপনি তার জন্য আমি 55 ঘন্টা চাচ্ছি, আমি 50 ঘন্টা চাচ্ছি। এটা তো আমার নিজের লজ্জা থাকার কথা, আমার তো লজ্জা নাই। আমি তো দোকান কাটা, মাঝখান দিয়ে যাই। কারণ রাষ্ট্রপতি যেটা করছে সেটা প্রতিষ্ঠান হিসেবে করছে। 3টা সরকার ছিল, 3টা সরকারের 3 রকম মতবাদ, তার মুখ দিয়ে 3 রকম মতবাদ সে ফুলফিল করাচ্ছে। রাষ্ট্রপতি যদি না থাকতো, তাহলে এই যে আইনের ব্যত্যয় ঘটতো, এই আইনের ব্যত্যয়টা কোথা থেকে পেত আমাকে বলেন। এই যে আইনের ব্যত্যয়, যেটা শিরিন শারমিন ছিলেন না স্পিকার, তখন আজকের মাননীয় প্রধানমন্ত্রীকে সেই 73 পর্যন্ত টানতে হয়েছে, যে 73-এ এরকম একটা ঘটনা ঘটেছিল, তখন এই ঘটনা হয়েছে, যে কারণে ডক্টর খন্দকার মোশাররফ স্যারকে ওইখানে দিয়ে কাজ করানো গিয়েছে, আইনটাকে তুলে আনতে হয়েছে। তো সেইখানে তারা এরকম দেখাক। আজকে যে সালাউদ্দিন ভাই যে চুলচেরা বিশ্লেষণ করলেন, সেটার একটা উত্তর তারা দিতে পেরেছেন, গোয়ার্তুমি ছাড়া। তারা গোয়ার্তুমি করতে পারবে। আমার কথা হলো, আমরা কি চেয়েছি? আমরা এখনো চাই যে একটা ছায়া সরকার থাকুক, আমার সমালোচনা করুক, আমি কতটা অপরাধ করলাম, কতটা ভালো কাজ করলাম, আমার জবাবদিহিতায় আনুক, এবং জবাবদিহিতা এনে আমার জন্য ওয়াক আউট করুক। ভাই, আপনাকে আমরা এই রাষ্ট্রপতির ভাষণ নিয়ে যে বিতর্ক, সেই প্রসঙ্গে যদি আপনি একটু অ্যাড করেন, যে আলোচনা ছিল, এবং এই রাষ্ট্রপতি কন্টিনিউ করতে পারেন এরকম গুঞ্জন কেউ কেউ বলছে, মানে বিএনপি কি একটা অরাজনৈতিক বা নিজের দলের বাইরের কাউকে নতুন রাষ্ট্রপতি এখনো কেন করছে না, সেই প্রশ্ন কেউ কেউ তোলার চেষ্টা করছেন। ধন্যবাদ। আমরা যে অবস্থানগুলো নিয়ে স্ববিরোধিতা আছে। আওয়ামী লীগের সময় তিনি নির্বাচিত রাষ্ট্রপতি, আওয়ামী লীগের প্রতি মানুষের যে রাগ ক্ষোভ স্বাভাবিকভাবে তার উপরে পড়বে। আবার আওয়ামী লীগের সময়ে দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের মাধ্যমে সেনাপ্রধান যখন আমাদেরকে ডেকেছে, আমরা তার কাছে গিয়েছি না? আমরা বলিনি যে আপনি আওয়ামী লীগের সময় চাকরি প্রমোশন পেয়েছেন, আপনার সাথে বসবো না। এটি আমি ঠিক করে দিচ্ছি। গত 1.5 বছর গণঅভ্যুত্থানের বিপক্ষে অথবা স্পিরিটের বিপক্ষে যিনি রাষ্ট্রপতি আছেন, তার কোন কোন জায়গাটা আমরা দেখাতে পারবো যে এই জায়গাটা আমাদের স্পিরিটের বিপক্ষে তিনি অবস্থান নিয়েছেন। তার হাত থেকে যতগুলো অধ্যাদেশ এসেছে, তিনি একটা অধ্যাদেশও তার নামে দেওয়া যাবে না তিনি আপত্তি করেছেন? করেননি। আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু এই জায়গাগুলো আপনাকে সামনে আনতে হবে। আমরা অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হয় না। বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর তারেক রহমানের সাহেবের সঙ্গে
জামাতের নেতারা দেখা করেছিলেন, মনে আছে? কি বলেছিলেন? নির্বাচনের পরে আমরা মিলেমিশে একটা সরকার করতে চাই, মনে আছে প্রস্তাবটা? আপনাদেরকে আমরা সাথে রাখতে চাই। কিন্তু ভোটের পরে তারাই স্বপ্রণোদিত হয়ে বললেন যে না, আমরা কোনো জাতীয় সরকার টরকারের মধ্যে যাব না। ব্যবধান মাত্র 15 থেকে 20 দিন বা 1 মাস। তার অর্থ হচ্ছে যে আপনি রাজনৈতিক সুবিধাটা প্রধান। বিএনপি এখন পর্যন্ত কতগুলো জায়গায় দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। আমাদের ওই যেটা বললাম যে রাষ্ট্রপতির প্রতি মানুষের ক্ষোভ, অভিমান, রাগ এটা থাকা স্বাভাবিক। কেন? কারণ তিনি আওয়ামী লীগের ঐতিহ্য ধারণ করেন, এটি যেমন সত্য। আবার গত 1.5 বছর এখানে সমস্ত প্রতিষ্ঠানকে ভেঙে ফেলার, সমস্ত প্রতিষ্ঠানকে শেষ করে ফেলার যে প্রবণতাটা ছিল, তার বিরুদ্ধে তিনি, আমাদের সেনাপ্রধান সহ বেশ কয়েকজন ব্যক্তি একেবারে শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন বলে আমার ধারণা নির্বাচনটা এইভাবে আপনি শেষ করতে পেরেছেন। তা না হলে এই নির্বাচনটা অনুষ্ঠান করা আপনার জন্য চ্যালেঞ্জের মুখে পড়তো। এবং আপনি সরকারের স্ট্রেংথটা বুঝতে পারছেন। সরকারের একজন উপদেষ্টা, প্রাণী সম্পদ উপদেষ্টা ছিলেন, তিনি এসে বলছেন আমেরিকার চাপ আমরা সরকারের ভেতর থেকেও সহ্য করতে পারিনি, স্বাক্ষর করতে বাধ্য হয়েছি, চুক্তি করতে বাধ্য হয়েছি। অর্থাৎ এই ধরনের নানা জায়গা থেকে নানা ইন্টারেস্ট গ্রুপ তারা নানা কারণে সরকারের উপরে চাপ প্রয়োগ করেছে। সুতরাং এই জায়গাটা আপনি যদি বলেন যে তিনি আওয়ামী লীগের সঙ্গে ছিলেন, আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম যে আওয়ামী লীগের সঙ্গে আরও অনেকেই ছিলেন, কিন্তু নানা কারণে আপনি তাদের সাথে তো বৈঠক করেছেন, দেখা সেই করেছেন। কৃতজ্ঞতা বশত কি শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি থেকে এই জায়গাটায় বিএনপি এটা কৃতজ্ঞতা না, এটা হচ্ছে প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য প্রচেষ্টা, কোনো প্রচেষ্টা, প্লাস হচ্ছে মেসেজটা দেওয়া, যে এই মেসেজের ভেতর থেকে আপনি বুঝতে পারছেন যে তার স্পিরিটটা কি, সে আসলে কি চাইছে। শুধুমাত্র এক ব্যক্তি না, হয়তো এর ভেতর থেকে আরও কতগুলো প্রতিষ্ঠানের একসময় আমরা জানতে পারব। জি জি, আমি আপনাকে একটু থামাই। ডক্টর শিব্বির, আজকে বিএনপি দলীয় একজন সংসদ সদস্য, জামাতের তিনি প্রবীণ মানুষ, মুক্তিযোদ্ধা মানুষ, তিনি জামাতকে নানাভাবে সমালোচনা করেছেন, করতে গিয়ে বলেছেন জামাত যে আজকে সংসদে আসতে পেরেছে সেজন্য তাদের আলহামদুলিল্লাহ বলা উচিত। তিনি বলছেন ছিন্নি খাইলা মোল্লা চিনলা না। বিশেষ করে জামাতের কোনো সংসদ সদস্য বহু বছর পর পার্লামেন্টে আসার পরেও, বেগম জিয়া প্রয়াত প্রধানমন্ত্রী, যিনি জামাতের সঙ্গে দীর্ঘদিন রাজনৈতিক জোট করে তাদেরকে রাজনীতিতে একসঙ্গে করেছেন, সেই কৃতজ্ঞতা বোধ না থাকায় তিনি বলছেন ছিন্নি খাইলা মোল্লা চিনলা না। অর্থাৎ যার হাত ধরে জামাত পুনর্বাসিত হলো অথবা আজকে পার্লামেন্টে আসলো, যার কারণে মূলত বা আওয়ামী লীগের পতন হলো, সেটাকে আপনি কিভাবে দেখেন? এটা তো আমি একটু আগে যেটা বলছিলাম সেটার মতোই কথা, যে এই ছাত্র জনতার জীবন দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসালো, বিএনপি ক্ষমতায় এসে এখন আর মোল্লা চিনছে না, সিন্নি খায় এখন নিজেরা অহংকারী হয়ে উঠতেছে, ব্যাপারটা এরকম। সেম কথা জামাতের জন্য সত্য। জামাত বিএনপি দুই দলেই গণতন্ত্রের জন্য লড়াই করতেছে, সংগ্রাম করতেছে, জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। জামাতের নেতারা যদিও দেশে থেকে ফাঁসির কাস্টে চলে গেছেন, জীবন দিয়ে দিয়েছেন। বিএনপির প্রধান নেতা গৃহবন্দী ছিলেন, আরেকজন বর্তমান চেয়ারম্যান, উনি নির্বাসনে ছিলেন, দেশে আসতে পারেন আওয়ামী লীগ সরকারের সময় না, তার আগেই না, এই তো আওয়ামী লীগ সরকারের কারণে তো আসতে পারেন নাই। উনি তো আর এত বছর বাইরে থাকার কথা ছিল না, বা খালেদা জিয়া তো গৃহবন্দী থাকতেন না, খালেদা জিয়া এক কাপড়ে ওনার বাড়ি থেকে বের করে দেওয়া হতো না। এই সব কিছু তো এই ফেসিবাদী সময়ের মধ্যে হয়েছে। খালেদা জিয়ার বাড়ি থেকে ওনাকে বের হতে দেন নাই, বালুর ট্রাক দিয়ে আটকিয়ে দিয়েছেন ওনার আন্দোলন সংগ্রাম কার্যক্রম। তো এই যে বিএনপিকে কোনো কার্যক্রম করতে দেয় নাই বা গণতন্ত্রের সংগ্রামে সফল হতে পারতেছিল না, বিএনপি নেতারা জেলে জুলুমে যাচ্ছেন, বা শেখ হাসিনা একদলীয় নির্বাচন করে ক্ষমতায় আরোহণ করে থাকতেছেন। 24 সালে তো নির্বাচন করলেন, 29 সাল পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতায় থাকার কথা সাংবিধানিকভাবে, যেই সংবিধানরে আমরা কোট আন কোট এখন মেনশন করতেছি, সেই সংবিধান অনুযায়ী 29 সাল পর্যন্ত কিন্তু এখন যারা সংসদে আছে কারোই সংসদে যাওয়ার কথা না, শেখ হাসিনা এবং তার দলবল ফেসিবাদী লোকেরা থাকার কথা। এই যে সংসদে এখন 297 জন গেলেন, এরা সবাই যেতে পেরেছেন আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কারণে, রক্তের কারণে, শহীদদের রক্তের কারণে। সো এখানে যদি মোল্লা হয় তাহলে মোল্লা হচ্ছেন এই শহীদরা, এই ছাত্র জনতা যারা আন্দোলন করেছে, যারা পঙ্গু হয়েছে, জীবন দিয়ে আহত নিহত হয়েছে, এরা হচ্ছে মোল্লা। কিন্তু এদের দ্বারাই বিএনপির লোকজন, জামাতের লোকজনও ছিল, তাই না? এখন সংসদে বিএনপির লোকেরা অনেক বেশি গিয়েছেন। এখন যদি গিয়ে তারপরে জনগণকে ভুলে যান, জনগণের রায়কে অবজ্ঞা করেন, তাহলে এটা হচ্ছে যে আমি ওই যে উপকারকে স্বীকার না করে বরং অকৃতজ্ঞতার পরিচয় দেয়া। এখানে আমি মনে করি না যে এখানে জামাত বা বিএনপি না, দুই দলেই হচ্ছে এই ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে সেখানে গিয়েছে। এখন সেখানে গিয়ে কারা জনগণের রায়কে রেসপেক্ট করতেছে আর কারা করতেছে না, এটাই হচ্ছে সিন্নি খাওয়া না খাওয়া বা সিন্নি খেয়ে মোল্লাকে চেনা না চেনার বিবেচনার বিষয়। এটার বাইরে আমি যদি ধরেন
30 সেকেন্ডে বলুন। আমরা তো শুধু সংসদ নিয়ে আলাপ আলোচনা করতেছি, এর বাইরে আমাদের আসলে আলাপ দরকার, যেটা শরীফ ভাই বলছিলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে, আমাদের দেশের আইন শৃঙ্খলা নিয়ে। আপনি দেখবেন সাম্প্রতিক সময়ে প্রচুর পরিমাণে খুনাখুনি হচ্ছে, নানান জায়গায় খুন হচ্ছে, ইভেন চাঁদাবাজি, মারাত্মক লেভেলে চাঁদাবাজি বেড়েছে সারা দেশে। যমুনা টিভির একটা নিউজ হয়েছে যেটা বগুড়া থেকে কিভাবে 37 টাকার বেগুন শশা এসে ঢাকা 120 টাকা হয়ে যায়। রিসেন্টলি স্টার নিউজ আরেকটা করেছে ঢাকা শহরে কিভাবে সাম্রাজ্য নিয়ন্ত্রণ করা হচ্ছে, ডেইলি 50 কোটি টাকার চাঁদাবাজি করতেছে। সমকাল একটা নিউজ করেছে শুধু পরিবহন খাত থেকে ডেইলি 100 কোটি টাকার চাঁদাবাজি হয়। এই 3টা পত্রিকা এবং টিভির আমি রেফারেন্স দিলাম। এই যে চাঁদাবাজির বিশাল সাম্রাজ্য হঠাৎ করে জাম্প করে গেল, ক্ষমতা আসার সাথে সাথে সারা দেশে বিএনপি যুব দলের লোকেরা চাঁদাবাজি শুরু করলো, সেটা নিয়ে আমাদের আলাপ হওয়া দরকার। আইন শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলাপ হওয়া দরকার, সেটা নিয়ে আমরা আলাদাভাবে আলাপ করব। আমি একটু নীলুফার চৌধুরী মনি, তাহলে আসলে মোল্লাকে, মানে সংসদে বিএনপি দলীয় যে এমপি কুমিল্লার তিনি বললেন, তাতে মনে হচ্ছে মোল্লা হচ্ছেন বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া। ওনারা বলছেন মোল্লা হচ্ছেন এই ছাত্র জনতা, শ্রমিক যারা জীবন দিলেন। এখন কোন পক্ষই কি আসলে আপা মোল্লাকে চিনবে না? দেখেন, কিছু কিছু জিনিস আছে, আপনি যখন আপনার দায়িত্ব পালন করেন অ্যাজ এ ফাদার সংসারের, আপনি কি সারাদিন নিজেকে অ্যানাউন্সমেন্ট করেন যে আমি ফাদার, আমি এটা করেছি, এটা করেছি, ওটা করেছি? যারা করে খালি ড্রাম বাজে বেশি। এবং এই খালি ড্রাম আওয়ামী লীগ ছিল বলেই চেতনা বিক্রি করে খেত। আপনার মনে আছে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রির হিড়িক পড়ে গিয়েছিল, এবং বিক্রি করতে করতে দেখা গেছে যে সব রাজাকারের পরিবারই, কাউন্টিংয়ের সময় দেখা গেছে রাজাকাররাই সেই মুক্তিযোদ্ধা হয়ে গেছে। তো ঠিক তেমনই আপনার 24টা টিকে ছিল, টিকে থাকতো, টিকে আছে, আমি এটা বলতে চাই সব সময়ের জন্য। কিন্তু এই 24টাকে যারা ধ্বংস করছে, তারা 24-এর অগ্রভাগে 2-1 ছিল, তারা এই 24টাকে ওই আবার কটকটি বানায় আপনার ভেঙে চুরে খাওয়ার পায় তারা করেছে, খাচ্ছে। এই জন্য আজকে এই অবস্থা। আমরা কিন্তু একবারও বলি না, বিএনপির তো লক্ষাধিক নেতাকর্মী জেলেই থাকতো, গুম ঘর, খুন ঘর সব বিএনপির জন্যই। বিএনপিকে খুন করে বিএনপির নামে মামলা দিত তখন, এবং বিএনপির সব জায়গায় কিন্তু মাঠে ময়দানে ছিল। সারা রাত মশার কামড় খেয়ে ওই আপনার ডোবার নিচে থাকতো বা ধান খেতে থাকতো, দিনে আবার যখন যেখানে কিন্তু প্রোগ্রাম করার করতো, গোপনে করুক প্রকাশ্যে করুক, যেটুকু পারুক করতো। তো সেইখানে বিএনপি যখন এই যে এই 24-এর গণ অভ্যুত্থানে ব্যক্তি মানুষ মারা গেছে, তাদের কোনো কিন্তু দল ছিল না যারা বৈষম্য বিরোধী বলতো। ব্যক্তি মানুষ মারা গেছে, এবং এই ব্যক্তি মানুষগুলোর ম্যাক্সিমাম বিএনপির লোকজন, নেতাকর্মী। আপনার 4 শতাধিক আপনার শহীদ হয়েছে, শহীদের খাতাই আছে এতগুলো। এবং যারা আপনার এই যে কি বলে এই আহত, তাদের অনেকে এই বিএনপি পরিবারের। নট অনলি, আপনি দেখেন যে যারা উপদেষ্টা হয়েছে তারাও কিন্তু বিএনপি পরিবারের। বড় বড় গল্প করে, যে এই গল্প করতে তো পয়সা লাগে না, বড় বড় গল্প করে বিএনপির তারেক রহমান থেকে শুরু করে আপনি দেখেন, কেউ কি একদিনের জন্য এটার জন্য কি বাহবা নেওয়ার চেষ্টা করেছে? নিয়েছে? তাহলে খোঁটাটা কেন নিবে? যে মাহফুজ এখন অন্য দল বানাচ্ছে, তার বাবা এখন পর্যন্ত বিএনপি করে। আমি এরকম আরো যারা আছে, তারা ওইভাবে বিএনপি করা ঘর থেকে আসছে। আমরা তো এগুলা নিয়ে কিছু বলি না। আপনি যখন আমার দলটাকে করে আপনি ধারণ করে আপনি একটা কিছু করবেন, আমি তো আপনাকে নিয়ে অহংকার করতেই পারি, আমি তো আপনাকে নিয়ে তো আমার হিসেবে বলতেই পারি। তাহলে সেইখানে এই কথাগুলো কেন আসে? এই কথাগুলো খুব ছোট মানসিকতা থেকে আসে, এবং খুব নোংরা কাজ করার মেন্টালিটি নিয়ে আসতে পারে। জি শরীফ ভাই, বিরতির বা আপনি 1 মিনিট একটু এটা নিয়ে বলবেন কিনা, আসলে মোল্লা চেনা নিয়ে সংকট হচ্ছে কিনা? এটা কি জামাতেরও হচ্ছে, বিএনপিরও হচ্ছে, অথবা মোল্লা চেনা খুব জরুরিও কিনা? তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিভাজনটা আপনি তৈরি করে ফেলেছেন। জুলাইয়ের পরে আপনি এই দিকের যে ইউনিটিটা ছিল, সেই ইউনিটিটা কি রেখেছেন? ডাক্তার জাহিদ, তার সাথে আমার অনেক বিষয়ে ডিফার থাকতে পারে, দ্বিমত থাকতে পারে। আজকে সরকার তাকে 2টো মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে। আমি একটু আগে দেখলাম সোশ্যাল মিডিয়ায় তাকে যে ভাষায় গালিগালাজ করা হচ্ছে, এর কেউই আওয়ামী লীগের সমর্থক না। এরা সবাই বাংলাদেশের ওই যে জুলাই চেতনাকে ধারণ করে। তার কি কোনো ভূমিকা নেই? জুলকারনাইন শাহের কোনো ভূমিকা নেই? তাসনিম খলিলের কোনো ভূমিকা নেই? গত 15 বছরে আপনি যেটা বলছেন, না আপনার আমার ভূমিকা নাই। আমি আমাদের কথাটা বাদ দিলাম, বাদ দেন। এই যে বলছে তারা, মির্জা আব্বাস কেন আক্রমণের শিকার? বাংলাদেশে আমরা যখন আলোচনা করি বলি যে সারা দেশে চাঁদাবাজি হচ্ছে,
তাহলে সারা দেশে যদি চাঁদাবাজি হয় তাহলে সারা দেশে চাঁদাবাজরা আছে, কিন্তু শুধুমাত্র মির্জা আব্বাসকে কেন বারবার এটার প্রতীক বানানো হলো? ফজলুর রহমানকে কেন বারবার তার বাড়ির সামনে মব করা হচ্ছে? তার অর্থ হচ্ছে আপনি একজনকে টার্গেট করছেন। দেশের ভেতর, দেশের বাইরের থেকে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির এই যে বিভাজন, এই বিভাজনের পেছনে কারা ভূমিকা রাখছে আপনি সোশ্যাল মিডিয়া দেখলে বুঝতে পারেন। আমরা একটা বিরতি নিই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরে আসলো, আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ রায়, এবং কে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন সেটা নিয়ে আগের জায়গায় বাংলাদেশ গেল, অর্থাৎ সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। আপনাদের মনে থাকার কথা 2006 সালে সেটি নিয়ে সংকটের শুরু হয়েছিল। ফলে আমরা আসলে সমাধান পেলাম নাকি নতুন চ্যালেঞ্জের মুখেও পড়লো? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পূর্ণাঙ্গ রায়টা আসলো, এটা নিঃসন্দেহে দারুণ খবর, কারণ এটি আমাদের রাজনীতির সঙ্গত বড় সংকট। কিন্তু আবার সেই জায়গাটাই গেল যে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি হবেন সরকার প্রধান। ফলে এখন ধরেন সেই বিচারপতিটি কে হবে, অথবা রাজনৈতিক দলগুলো সেই সমীকরণ করে প্রধান বিচারপতি নিয়োগ করবেন কিনা, যে বিতর্ক 2005-06 শুরু হয়েছিল আপনি জানেন, যার ফলাফল 111। আবার এই অপশনও আছে যে সংসদ চাইলে বিকল্প কোনো সিদ্ধান্ত নিতে পারে। ফলে এটি সম্ভাবনা বাড়ালো নাকি চ্যালেঞ্জের জায়গাও তৈরি করলাম? না, এখানে তো বলা আছে সংসদ চাইলে বিকল্প কোনো করতে পারে, সংসদ যদি চায়। যেমন ধরেন সংসদ যেটা নিয়ে ঘটনাটা ঘটেছিল অষ্টম জাতীয় সংসদে, সেখানে তো পরবর্তীতে কিন্তু ইয়াজউদ্দিন সাহেবকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল। তো সেটা সংসদের সেই সময়টা, এই সময়টা ওরকম যে আপনি যেভাবেই নেন না কেন সরকারে থাকলে একটা তো সুযোগ চলে আসেই। আপনি যদি প্রধান বিচারপতি সর্বশেষ না হয়ে যদি অন্য কোনো অপশনও রাখতো, সেখানেও তো সেটা চাইলে ইমপ্লিমেন্ট করতে পারে না? তো যেহেতু ইমপ্লিমেন্ট করতে পারে, এটা নিয়ে আমার মনে হয় না যে ওরকম কথা না বলে আপনার বিচারপতিরা তো নিরপেক্ষই কিছুটা। যদি বিচার বিভাগের আপনার নিরপেক্ষতা বজায় রাখতে পারেন, শাহাবুদ্দিন সাহেবও তো অন্য একটা দল সাপোর্ট করেছিল, কিন্তু নির্বাচনের সময় কিন্তু তার নিরপেক্ষতা বজায় রেখেছে, এটা বিএনপিও স্বীকার করে। এমন জাস্টিস হাবিবুর রহমানও তাই, লতিফুর রহমানও তাই। তো তাইলে আপনার কেন এটা নিয়ে সব সমস্যা সৃষ্টি হবে? এখন তো বিচার বিভাগ পৃথকীকরণও হয়েছে, তাহলে তো এই সমস্যাটা থাকার কথা না। বরং আপনি কাকে, ওই যে লুম বাঁচতে গাও জ্বর হয়ে যাবে, আপনি লোকই খুঁজে পাবেন না। যে লোককেই ধরবেন সে লোককেই বলবে যে সে কোনো না কোনো পন্থা, তার ব্যাকগ্রাউন্ডে আপনি ছাত্র অবস্থায় কি করেছেন, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কিছু করে, সেটা যদি ধরে আপনি করতে থাকেন। এর আগে যেমন আওয়ামী লীগ যেসব এনেছে ইসিকে, একদম 100% ছাত্রলীগ করা, তো তাদের সেটা যদি সমস্যা না হয়, কেউ কোনো শব্দই উচ্চারণ করতে পারে না। এখন তো সেটার জুডিশিয়ারি ঠিকমতো কাজ করলে এটা বড় চ্যালেঞ্জ হবে না। ডক্টর শিবির, আপনিও কি তাই মনে করেন? এবং আমরা এই ধরনের বিচার বিভাগের সংস্কার, মাজহার হোসেন মামলা এবং অন্তর্বর্তী সরকার এটা একটা কাজ করেও গেছে, ফলে আলাদা সচিব বলা হয়েছে, ফলে এখন চিফ জাস্টিস নিয়োগের যে প্রক্রিয়া, তাতে কোনো ভয় বা শঙ্কা পাওয়ার সুযোগ আছে কিনা? দেখেন, এই জিনিসগুলো কিন্তু কিছুটা গণভোটের সাথে কানেক্টেড। গণভোটের যে 4টা প্রধান ইস্যু ছিল, তার একটা ছিল তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে, এবং জুলাই সনদে এটা নিয়ে বলা হয়েছে যে বয়োজ্যেষ্ঠ বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার ব্যাপারে। তো এই জিনিসগুলো আমরা যদি গণভোটের জিনিসটাকে, সংবিধান সংস্কার পরিষদ দিয়ে গণভোটের জিনিসটাকে অ্যাকসেপ্ট করতাম, তাহলে এই সংকটটা ওটা থাকতো না। কিন্তু এখানে প্রশ্ন তোলা হচ্ছে যে এখানে 4টা কোশ্চেন, মানুষ কি 4টা কোশ্চেন বুঝছে কিনা, 4টাতে হানা দেওয়ার ইস্যুজ আছে কিনা, এগুলো আসলে অবান্তর কোশ্চেন। কারণ নির্বাচনে বিএনপি বা জামাত যখন ইশতেহার দিয়েছে, অনেক পয়েন্ট বলেছে, মানুষ সবগুলোর সাথে একমত হয়েছে এরকম না, কিন্তু মানুষ ভোট দিয়েছে একটা দলকে। জিয়াউর রহমান গণভোট করেছিলেন, মানুষ ভোট দিয়েছে, ওকে ফাইন। জিয়াউর রহমান তো অনেক কিছু করেছেন, সব কিছু হয়তো মানুষ একমত নাও থাকতে পারেন, তারপরেও মানুষ কিন্তু এই রেফারেন্ডে ভোট দিয়েছে। তো এটা যদি হইতো, এই রেফারেন্ডামটা আমরা মানতাম, তাহলে আসলে এটা ইস্যু হতো না। এই দেখেন, গণভোটে যে 4টা ইস্যু, আমরা 4টা কোশ্চেন মেজর ইস্যু ছিল, তত্ত্বাবধায়ক সরকার, উচ্চকক্ষ বা নিয়োগগুলোর ব্যাপারে, বা প্রধানমন্ত্রী 10 বছরের ইস্যু, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে। দেখেন, এগুলো কোনোটাই দেশের জন্য কিন্তু খারাপ না, কোনো দেশের মানুষ এগুলা কোনোটা নিয়ে আপত্তি করে না, কিন্তু এগুলোতে কোনো দলের নিজেদের আপত্তি আছে, কারণ নিজেদের এখানে কিছু স্বার্থ আছে। এখন আমরা যদি জুলাইয়ের এই রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পরেও যদি এসে দলের স্বার্থের ঊর্ধ্বে এসে দেশের স্বার্থকে না দেখতে পারি, দলের কিছু ক্ষুণ্ণ হবে স্বার্থ, হ্যাঁ 10 বছর একজন 10 বছরের বেশি পিএম থাকতে পারবে না, কিন্তু তাতে কি দেশের জন্য তো সেটা যদি ভালো হয়, তাহলে আমরা কেন সেটা মানবো না? তো এই জিনিসগুলো, এবং রাষ্ট্রপতির ব্যাপারে দেখেন বলা হচ্ছে যে 5 বছর ওনার মেয়াদ আছে, কিন্তু বদরুদ্দোজা
চৌধুরী রাষ্ট্রপতি ছিলেন, 7 মাসের মধ্যে বিএনপি কিন্তু তাকে ইমপিচ করেছিলেন, উনি দায়িত্ব থেকে সরে গেছেন। তো এটা আসলে কোনো ব্যাপার না। আমরা মনে হয় আমরা যদি দলের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশের জন্য ভাবতে পারি, তাহলে দেশে বরং তত্ত্বাবধায়ক সরকার বলেন, বন্য ব্যবস্থা বলেন, সবগুলোর জন্য একটা ভালো সমাধান আসবে। শরীফুজ্জামান শরীফ, এই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর সম্ভবত 55 বছরের বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই পূর্ণাঙ্গ রায় প্রকাশের মধ্য দিয়ে সেইটা সমাধান হলো কিনা, নাকি এক্ষেত্রে এখনো কিছু চ্যালেঞ্জ থেকে যাচ্ছে? প্রথমত চ্যালেঞ্জ থেকে যাচ্ছে। আমরা একটা জায়গায় এলাম যে আমাদের নির্বাচন যে ব্যবস্থাটা আছে এটা কলুষিত, আমাদের এখান থেকে অন্য একটা ব্যবস্থার মধ্যে যাওয়া দরকার। এবং আমাদের মধ্যে প্রচুর স্ববিরোধিতাও আছে। আমরা যখন একটা জায়গায় থাকি গণতন্ত্রের কথা বলি, বাইরে যখন থাকি তখন অন্য কথা বলি। আমার হাতে যখন সংস্কার কমিশন থাকে তখন আমি বলি যে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী পদে 10 বছরের বেশি থাকা যাবে না, কিন্তু আমি গ্রামীণ ব্যাংকের এমডির পদটা আমৃত্যু ধরে রাখতে চাই। এই স্ববিরোধিতা তো আছে, এবং যদি সেটি আমাকে না দেয় তাহলে আমি একেবারে তেলের শিশি ভেঙে ফেলি, আমি জগৎটাকে একেবারে উতাল পাতাল করে ফেলি। আমরা সুযোগ ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গত নির্বাচনটা করার। রাজনৈতিক দলগুলোর কোনো কথা বললো না কেন? যারা গত 15 বছর বলেছে কেয়ারটেকার ব্যবস্থা না হলে ঘুমাবো না, গোসলও করবো না, তারা একমত হয়ে গেল কেন? তারা দেখেছে যে এটা ছাড়াও তুলনামূলকভাবে আমাদের যেটা পাওয়া আমরা সেটা পেয়ে যাব। তাহলে যারা 15 বছর জীবন দিল, রক্ত দিল, জেল খাটলো, তারা এসে সবাই একমত হয়ে গেল কেন? কারণ হচ্ছে সুবিধা। আমাদের এখান থেকে এই সুবিধার জায়গা, দলের সুবিধার থেকে দেশের সুবিধাটাকে যদি আপনি প্রাধান্য না দেন, তাহলে পূর্ণাঙ্গ রায় বের হোক বা না হোক সংকট আপনি সমাধান করতে পারবেন। অনেক ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ, ধন্যবাদ নীলোফার চৌধুরী মনি, ধন্যবাদ ডক্টর শিব্বির। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকুন সবাই, নিরাপদে থাকুন। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।